Hello and welcome to another lecture of administrative law. Today we are going to discuss about the principle of natural justice বা প্রাকৃতিক ন্যায় বিচার. So in this lecture we are going to discuss mainly about three topics. Number one is the meaning of natural justice. এই প্রাকৃতিক ন্যায় বিচার কাকে বলে, এর অর্থ কি, এই বিষয়ে আমরা আলোচনা করব. And then maximums of natural justice. So maxim বলতে আমরা যা বুঝি যে কিছু মূলনীতি থাকে. সো এই প্রিন্সিপাল যেটা আছে, এই প্রিন্সিপালেরও কিন্তু কিছু ম্যাক্সিমস রয়েছে. এই ম্যাক্সিমসগুলো নিয়ে আমরা আলোচনা করব. অ্যান্ড লাস্টলি উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট সাম এক্সেপশনস টু দ্য রুলস অফ ন্যাচারাল জাস্টিস. প্রত্যেকটা রুলসেরই কিন্তু কিছু এক্সেপশন বা ব্যতিক্রম থাকে. তো সেক্ষেত্রে ন্যাচারাল জাস্টিসের ব্যতিক্রমগুলো কী কী, এই বিষয়গুলো নিয়েও আমরা সর্বশেষ আলোচনা করব. মিনিং অফ ন্যাচারাল জাস্টিস. ন্যাচারাল জাস্টিসের অর্থ: ন্যাচারাল জাস্টিস ইজ দ্য কম্বিনেশন অফ সাম কোর্ট প্রসিজার্স. কোর্ট প্রসিজার মানে হচ্ছে আদালতের যেই নিয়ম নীতি বা রুলস রেগুলেশনসগুলো আছে. আমরা জানি আদালতের কিন্তু কিছু নিয়ম কানুন রয়েছে যা আদালতে গেলে আমাদেরকে মানতে হয়, এবং আদালতের যদি আমরা কোনো আইনি বিষয়ে সমস্যার সমাধান করতে যাই, উকিল হিসেবে হোক কিংবা আমরা পার্টি হিসেবে হোক, যে হিসেবে আমরা যাই না কেন আদালতে কিন্তু কিছু নিয়মকানুন বা প্রসিজারাল রুলস রয়েছে. সেই প্রসিজারাল রুলসগুলো আমাদেরকে মানতে হয়. সো ন্যাচারাল জাস্টিস কিন্তু কিছু প্রসিজারাল রুলসের সমন্বয়, দ্যাট আর সো ফান্ডামেন্টাল ইন এনশিওরিং জাস্টিস. এই প্রসিজারাল রুলসগুলো কিন্তু কি জাস্টিস এনশিওর করার জন্য বা ন্যায় বিচারটাকে নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে ফান্ডামেন্টাল পর্যায়ে বা মৌলিক পর্যায়ে. দ্যাট দে আর রিগার্ডেড অ্যাজ অর্গ্যানিক অর ন্যাচারাল. এতটাই গুরুত্বপূর্ণ যে তাদেরকে ন্যাচারাল বা প্রাকৃতিক হিসেবেই গণ্য করা হয়ে থাকে. দ্য প্রসিজারাল রুলস অফ ন্যাচারাল জাস্টিস আর ফর্মুলেটেড থ্রু কোর্ট প্র্যাকটিসেস. তার মানে হচ্ছে প্রসিজারাল যে রুলসগুলো রয়েছে, ন্যাচারাল জাস্টিসের যে নিজস্ব নিয়ম নীতিগুলো রয়েছে, যে প্রসিজারগুলো রয়েছে, সেগুলো কিন্তু কোর্টের রেগুলার প্র্যাকটিসের মাধ্যমেই বহু বছরের ফলে এগুলো তৈরি হয়েছে ইন কমন ল সিস্টেম, অ্যান্ড দে ডু নট রিকোয়ার রিটেন লেজিসলেশন. সুতরাং ন্যাচারাল জাস্টিস কিন্তু আমরা এই প্রিন্সিপালটা কোনো রকম লিখিত আইনে পাবো না. লিখিত আইনে এটার এফেক্ট পাবো. লিখিত আইন এটাকে অনেক সময় স্বীকার করে নিতে পারে, আবার নাও নিতে পারে. কিন্তু লিখিত আইন থাকুক না থাকুক, কোর্টের কিছু নিয়মকানুন, কোর্টের কিছু প্রসিজার রয়েছে, যে প্রসিজারগুলো কোর্টকে অবশ্যই মানতে হবে, কারণ এটা তার আগে যত কোর্ট ছিল সমস্ত কোর্টই মেনটেন করে এসেছে. The name given to certain fundamental rules which are so necessary to the proper exercise of power that they are practiced from the judiciary to the administrative sphere. Professor H.W.R. Wade. So Professor H.W.R. Wade তিনি একটা কথা বলেছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের ক্ষেত্রেও কিন্তু ন্যাচারাল জাস্টিসটা এনশিওর করতে হয়, কেননা অ্যাডমিনিস্ট্রেশন এরও কিন্তু কিছু কাজ রয়েছে যেগুলো অনেকটা জুডিশিয়াল নেচারের বা অনেকটা বিচারিক ধরনের. তো অ্যাডমিনিস্ট্রেশন যখন বিচারিক ধরনের কিছু কাজ করবে, তখন এই জুডিশিয়াল কিছু ফান্ডামেন্টাল রুলস তাকে অবশ্যই মেনটেন করতে হবে. এখন কোন ফান্ডামেন্টাল রুলসগুলো তাকে মেনটেন করতে হবে সেগুলোই আমরা কিন্তু পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করব. It is now well recognized that the principle of natural justice is a part of the law of the country. Appellate Division of the Supreme Court in Abdul Latif Mirza versus Government of Bangladesh 1982. 1982 সালে আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন বা সর্বোচ্চ আদালত যাকে বলে, এই সর্বোচ্চ আদালতের একটি রায়ে এই কথাটা উঠে এসেছে যে বাংলাদেশের আইনের একটি অংশই হচ্ছে ন্যাচারাল জাস্টিস. সুতরাং ন্যাচারাল জাস্টিসটা অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এক্সিকিউটিভ বডি এবং আমাদের জুডিশিয়াল বডি, সমস্ত গভর্নমেন্টাল অর্গানাইজেশনকে এই ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপালটা অবশ্যই এনশিওর করতে হবে. যদি তারা এনশিওর না করে তাহলে কিন্তু তারা আইনের লঙ্ঘন করছে, যা কিনা আমরা এই কোর্টের ডিসিশনের মাধ্যমেই জানতে পারছি. When the matter is regulated by express provisions of procedural rules, there is no scope for introducing a supposed rule grounded on vague principles. এখানে আরও একটি রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে. সেই রায়টা আমাদেরকে আবার এই কথাটাও বলছে যে যদি কোনো একটা ক্ষেত্রে স্পেসিফিকলি একটা নির্দিষ্ট প্রসিজারাল লয়ের কথা বলা থাকে, কোর্টের যে প্রসেস, আমরা জানি যে সিভিল কোর্টের প্রসিজারটা বলা আছে কোথায়, সিভিল প্রসিজার কোড, এবং ক্রিমিনাল যে কোর্ট আছে সেই ক্রিমিনাল কোর্টের প্রসিজারগুলো বলা আছে ক্রিমিনাল প্রসিজার কোড বা সিআরপিসি যাকে বলে. সো এই
সিআরপিসি এবং সিপিসি বা সিভিল প্রসিজার কোড। সো এই কোডগুলোতেই কিন্তু অলরেডি কোর্ট কিভাবে মামলাটা পরিচালনা করবে, কিভাবে রায় প্রদান করবে, কিভাবে রায়টা এক্সিকিউশন করা যাবে, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু অলরেডি বলা আছে। এখন যেগুলো বলা আছে সেগুলো তো থাকলো, সেগুলো মেনটেন করতে হবে। আর যেখানে যদি কোনো কিছু বলা না থাকে তখন আমরা ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপালটাকে নিতে পারবো। এখন এই রায়ে কিন্তু এই বিষয়টাই উঠে এসেছে যে যেখানে স্পেসিফিকলি একটা কথা বলা আছে সেখানে কিন্তু আমরা নতুন ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপাল সেখানে ইন্ট্রোডিউস করতে পারবো না। Now let's discuss about maxims of natural justice. Natural justice এর কিছু maxims রয়েছে, কিছু নীতি রয়েছে। নাম্বার 1 maxim is the rule against bias. বায়াস মানে তো আমরা জানি, বায়াস মানে হচ্ছে স্বজনপ্রীতি কিংবা পক্ষপাতিত্বতা। হ্যাঁ, বায়াসের শাব্দিক অর্থটা হচ্ছে পক্ষপাতিত্বতা। এই পক্ষপাতিত্বর বিরুদ্ধে একটি রুল। The maxim states no one should be made a judge in his own cause. ম্যাক্সিমটা আমাদেরকে কি বলছে, যে কোনো একজন ব্যক্তি তার নিজের মামলায় বিচারক হতে পারবে না। মামলায় যদি আমি একজন পক্ষ হই, সেখানে আমি যদি বাদী হই, তাহলে আমি কিন্তু বিচারক হতে পারবো না। আরেকজন তৃতীয় পক্ষ যে কিনা এই মামলার সাথে জড়িত না, সেই ব্যক্তিকে বিচারক হতে হবে, না হলে সেখানে ন্যায় বিচার নিশ্চিত করা যাবে না। এটাও কিন্তু ন্যায় বিচারের একটি অন্যতম রুল, বা ইট ইজ অলসো এ পার্ট অফ ন্যাচারাল জাস্টিস। সুতরাং আমরা ন্যাচারাল জাস্টিসটা আসলে বলতে কি বোঝায় এটা এই ম্যাক্সিম থেকে কিন্তু বুঝতে পারছি। দ্য রুল এগেনস্ট বায়াস উইচ মিনস নো ওয়ান শুড বি মেড আ জাজ ইন হিজ ওন কজ। যখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কোনো একটা বিষয়ে বিচার বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে, তখন সে নিজে যেন সেখানে জড়িত কোনো পক্ষ না থাকে, বা তার কোনো ইন্টারেস্ট বা স্বার্থ সেখানে যেন না থাকে। আমরা কিন্তু এখান থেকে এটাই বুঝতে পারছি। A judge should remain impartial in the proceeding of adjudication. যে যখন কোনো বিচার কার্য পরিচালনা হচ্ছে সেখানে তাকে অবশ্যই ইম্পার্শিয়ালিটি বজায় রাখতে হবে। কোনো পক্ষের প্রতি সে পার্শিয়ালিটি বা পক্ষপাতিত্বতা দেখাতে পারবে না। A person cannot take impartial decision if he or she has any vested interest in the subject matter or on any of the parties to the dispute. Dispute মানে তো হচ্ছে বিরোধ। এই বিরোধের মধ্যে কোনো এক পক্ষের কাছে যদি তার কোনো স্বার্থ জড়িত থাকে, তার কোনো অর্থ কিংবা আত্মীয়তা যেটাই হোক না কেন, কোনো না কোনোভাবে যদি কোনো স্বার্থ বিচারকের থাকে, তাহলে কিন্তু আমরা তার কাছ থেকে ন্যায় বিচার কোনোভাবেই আশা করতে পারি না। সুতরাং অবশ্যই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও যখন কোনো বিষয়ে বিচার করবে কিংবা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিবে, ক্রুশাল কোনো একটা ডিসিশন নিবে, সেই ডিসিশনের ক্ষেত্রেও তাকে অবশ্যই দেখতে হবে যে সেখানে তার নিজস্ব স্বার্থ জড়িত আছে কিনা। যদি জড়িত থাকে তাহলে সে অবশ্যই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনোভাবেই যোগ্য না। We cannot expect nor should we allow public officials to decide on matters with their own personal interest or vested. সো আমরা এটা এক্সপেক্টও করতে পারি না কিংবা অ্যালাউও করতে পারি না যে একজন পাবলিক অফিসিয়াল কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেবে যে বিষয়টাতে সে নিজেও ইন্টারেস্টেড। ফর এক্সাম্পল, আমরা দেখি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একজন সরকারি বড় কর্মকর্তা, তার কোনো একটা কোম্পানিতে অনেক বেশি পরিমাণে শেয়ার আছে। তো কোম্পানিগুলোও কিন্তু সাধারণত কী করে, সরকারকে হাতে রাখার জন্য শেয়ারগুলো একটা নির্দিষ্ট অঙ্কের শেয়ার কিন্তু সে সরকারি কর্মকর্তাদের কাছে দেয়। ফর এক্সাম্পল, বাণিজ্য মন্ত্রণালয়। তো সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের বড় একজন সচিবের কাছে যদি আমার কোম্পানির শেয়ার থাকে কিছু, সেক্ষেত্রে আমার কোম্পানির অ্যাগেনস্টে যায় এমন কোনো রুল বা পলিসি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় আর ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারণ সেক্ষেত্রে ওই ব্যক্তি কিন্তু বাধা প্রদান করবে যে না থাক। সো এগুলোও কিন্তু এক ধরনের দুর্নীতি এবং এগুলো ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী। এছাড়াও আমরা দেখব যে এই বিষয়টা আসলে আরও অনেক গভীর, সরকারের দুর্নীতি যে কত গভীরে যেতে পারে এবং সেটা যে ন্যাচারাল জাস্টিসের কত বড় লঙ্ঘন, সে বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। রুল অফ ফেয়ার হিয়ারিং। সো এটা আরেকটা ম্যাক্সিম অফ ন্যাচারাল জাস্টিস, এটা ন্যাচারাল জাস্টিসের আরও একটা ম্যাক্সিম। সো এই ফেয়ার হিয়ারিং রুল আমাদেরকে কী বলছে? দ্য ম্যাক্সিম স্টেটস নো ওয়ান শুড বি কন্ডেমড আনহার্ড। কোনো ব্যক্তিকে না শুনে তার বিচার করা যাবে না। সুতরাং কোনো একজন ব্যক্তির বিচার যদি আমার করতে হয়, কারণ একটা বিরোধে সাধারণত দেখা যায় অনেক পক্ষ জড়িত থাকে, কমপক্ষে দুইটা কিন্তু পক্ষ থাকবে, একজন বাদী একজন বিবাদী। সুতরাং আমাকে যদি ন্যায় বিচার এনশিওর করতে হয়, যে নিশ্চিত করতে হয় যে হ্যাঁ আমি ন্যায় বিচার করবো, তাহলে অবশ্যই দুই পক্ষের বক্তব্যই আমার শুনতে হবে, দুই পক্ষের দিকে কিন্তু আমাকে দেখতে হবে। আমি যদি এক পক্ষের বক্তব্য শুনে রায় প্রদান করে দেয়, তাহলে কিন্তু এটা কখনোই ন্যাচারাল জাস্টিস হবে না।
Any person standing before any authority for a decision regarding his or her rights and liabilities as a citizen of the state should be given adequate and equal opportunity to be heard by the deciding authority. তার মানে এখানে আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যখন কোনো একটা গভর্নমেন্ট অথরিটির সামনে আসছে যে হ্যাঁ নাগরিক হিসেবে আমার এই অধিকারটা আছে, এখন এই অধিকারটা আদৌ আছে কি নেই এই বিষয়টা ডিসাইড করার যে রাইটটা বা পাওয়ারটা, সেই পাওয়ার কিন্তু পাবলিক অথরিটি আছে। ফর এক্সাম্পল, বাংলাদেশের নাগরিক হিসেবে আমার পাসপোর্ট নেওয়ার অধিকার আছে, কিংবা আমার ড্রাইভিং লাইসেন্স নেওয়ার অধিকার আছে, কিংবা আমার ট্রেড লাইসেন্স নেওয়ার অধিকার রয়েছে। এখন ট্রেড লাইসেন্স কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট, এই বিভিন্ন ধরনের যে লাইসেন্সগুলো রয়েছে, লাইসেন্সগুলো কিন্তু নেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলো আমি ফুলফিল করেছি কি করিনি, কতটুকু পরিমাণে করেছি, এটা কি স্যাটিসফ্যাক্টরি নাকি স্যাটিসফ্যাক্টরি না, এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত কিন্তু সংশ্লিষ্ট অধিদপ্তর নিয়ে থাকে। এখন এই অধিদপ্তরগুলো যে সিদ্ধান্তটা নিবে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার যে বক্তব্যটা, সে বক্তব্য কিন্তু তাকে শুনতে হবে। সে শুধুমাত্র তার নিজস্ব যেই বিচার বিবেচনা আছে তার মাধ্যমে বিচার করে দিল, তাহলেই কিন্তু বিচার সম্পন্ন হবে না। আমার কাছ থেকে তার পর্যাপ্ত এভিডেন্স নিতে হবে কিংবা চাইতে হবে যে হ্যাঁ আপনি যে বলছেন যে আপনি ড্রাইভিং লাইসেন্স চান, তাহলে আপনি একটা পরীক্ষা দিন, এই পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে যে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন কি পাবেন। কিন্তু আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর সাথে সাথে সেটাকে রিজেক্ট করে দিল, এভাবে কিন্তু আমার যে নাগরিক হিসেবে অধিকার আছে এই অধিকার থেকে আমাকে বঞ্চিত কখনোই সরকার করতে পারবে না। The rule includes right to notice, right to fair trial, right to hearing and right to present evidence. তো এটা হচ্ছে এই ফেয়ার হিয়ারিং রুলসের মধ্যেই পড়ে যে রাইট টু নোটিস, যে কোনো একটা সরকারি সিদ্ধান্ত আমার বিরুদ্ধে যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাকে নোটিশ অবশ্যই প্রদান করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি বিদ্যুৎ বিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত না দিয়ে থাকি তাহলে অবশ্যই বিদ্যুৎ বিভাগ আমাকে কি করবে, একটা নোটিশ প্রদান করতে হবে। আমার ঠিকানায় তাদেরকে লিখিতভাবে নোটিশ কিন্তু আমাকে সেন্ড করতে হবে। সেন্ড করার পর আমি যদি নোটিশ পাই সেক্ষেত্রেই কিন্তু সেটা লিগালি কার্যকর করা যাবে। অ্যান্ড রাইট টু ফেয়ার ট্রায়াল, ট্রায়াল অবশ্যই ফেয়ার হতে হবে, সেখানে ইম্পার্শিয়ালিটি থাকবে না। অ্যান্ড রাইট টু হিয়ারিং, হিয়ারিং মানে তো আমরা আগেই বললাম যে ফেয়ার হিয়ারিং হতে হবে, যে আমার বক্তব্য শুনতে হবে এবং সঠিকভাবে শুনতে হবে, আমাকে পর্যাপ্ত সময় এবং অপরচুনিটি প্রদান করতে হবে যেন আমি আমার বক্তব্যটা এবং আমার এভিডেন্সটা সঠিকভাবে আদালতের সামনে উত্থাপন করতে পারি বা সেই অথরিটির সামনে, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির সামনে উত্থাপন করতে পারি, যেন তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এখান থেকে যদি আমাকে বঞ্চিত করা হয় তাহলে অবশ্যই আমরা বলবো ন্যাচারাল জাস্টিসের বরখেলাপ হয়েছে। এক্সেপশনস টু দ্য রুলস অফ ন্যাচারাল জাস্টিস, ন্যাচারাল জাস্টিস কাকে বলে, ন্যাচারাল জাস্টিসের ম্যাক্সিমগুলো কী কী, এই বিষয়টা আমরা গত স্লাইডগুলোতে আলোচনা করেছি। সো এখন আমরা দেখব যে প্রত্যেকটা আইনের, প্রত্যেকটা নিয়মের কিন্তু কিছু এক্সেপশনস থাকে, কিছু ব্যতিক্রম থাকে, তেমনি ন্যাচারাল জাস্টিসের রুলসেরও কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে। এই ব্যতিক্রমগুলো কিন্তু একে একে এখানে উল্লেখ করা হয়েছে। তবে বিস্তারিত আপনারা যদি পড়তে চান তাহলে অবশ্যই আপনাদেরকে হাসান তালুকদার স্যারের বই 146 নাম্বার এবং 147 নাম্বার পেজ অবশ্যই ভালোভাবে পড়তে হবে। আই রেকমেন্ড ইউ টু রিড দিস পার্ট. Of course, you are required to read all the other parts as well, but I would recommend highly to read these parts. সো এখানে আমি খুব সংক্ষেপে ওই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা করব। এক্সক্লুশন ইন কেস অফ ইমার্জেন্সি, ইমার্জেন্সি সিচুয়েশন যখন অ্যারাইজ করে বা যখন কোনো একটা খুব জরুরি অবস্থা চলে আসে, তখন কিন্তু পাবলিক অথরিটির কাছে অধিকার থাকে যে জনগণের কিছু অধিকার কিংবা কিছু যেই ফান্ডামেন্টাল রাইট আছে সেই রাইটগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কী করতে পারে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রহিত করতে পারে, কিন্তু সাময়িক সময়ের জন্য। আমরা জানি আমাদের সংবিধানে কিন্তু জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে বলা আছে, সেটা আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে। দেন এক্সক্লুশন ইন কেস অফ ডায়ার পাবলিক ইন্টারেস্ট, সো এটাও প্রায় কাছাকাছি, যে পাবলিক ইন্টারেস্ট যখন মানে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, খুব জরুরি অবস্থা, তখনও কিন্তু এই ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপাল থেকে ডিভিয়েট হওয়া সম্ভব। অ্যান্ড এক্সক্লুশন ইন কেস অফ কনফিডেন্সিয়ালিটি, সো স্টেট সিক্রেট বলে একটা কথা আছে, স্টেটের কিছু সিক্রেট আছে, কিছু ডিপ্লোম্যাটিক সিক্রেট থাকে, কিছু ইন্টেলিজেন্স সিক্রেট থাকে। সো সেই সব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ন্যাচারাল জাস্টিসের রুলস থেকে ডিভিয়েট করা পসিবল। অ্যাকাডেমিক অ্যাডজুডিকেশন, সো আমরা জানি যে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে, পাবলিক ইউনিভার্সিটিগুলো এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে কিন্তু কী হয় যে স্টুডেন্টদের থিসিস, পিএইচডি, তারপরে রিসার্চ, মনোগ্রাফ, এগুলো কিন্তু মার্কিং করা হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু এই মার্কিংয়ের ক্ষেত্রে মার্কিংয়ের রিজনসগুলো
কিংবা কোনো পরীক্ষার মার্কিংয়ের রিজনসগুলোও কিন্তু সেই একাডেমিক যারা ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন, যারা টিচার্স আছেন, লেকচারার্স যারা আছেন, তারা যখন এই মার্কিংগুলো করছেন সেখানেও কিন্তু ফেয়ার ট্রায়ালের কোনো অপরচুনিটি নেই। আপনি পরীক্ষা খাতায় যা লিখেছেন সেটার উপরে আপনাকে মার্কিং করা হলো এবং সেইটার অ্যাকচুয়াল কারণ আপনাকে দর্শানো কিংবা সেখানে আপনাকে আবার তথ্য আপনার ডিফেন্সে তথ্য প্রমাণ দেওয়ার কোনো অপরচুনিটি নেই। সো একাডেমিক অ্যাডজুডিকেশনের ক্ষেত্রে কোনো রকম ন্যাচারাল জাস্টিসের রুল অ্যাপ্লাই হয় না। এক্সক্লুশন বেসড অন ইমপ্র্যাকটিক্যাবিলিটি, সো এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল যদি না হয়, মানে এই ন্যাচারাল জাস্টিসটা এনশিওর করা বা এই রুলটা অ্যাপ্লাই করা যদি প্র্যাকটিক্যাল না হয়, অনেক ক্ষেত্রে কিন্তু কী করতে পারে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই রুল থেকে ডিভিয়েট হতে পারে। অ্যান্ড এক্সক্লুশন ইন কেস অফ ইন্টারিম প্রিভেন্টিভ অ্যাকশন, সো এটা যদি হয় এরকম কোনো একটা অ্যাকশন যেটা হচ্ছে ইন্টারিম বা স্বল্পকালীন কোনো একটা প্রিভেন্টিভ অ্যাকশন ইমপ্লিমেন্ট করতে গেলে সেখানে সে আইন অনুযায়ী ন্যাচারাল জাস্টিসের বাইরে যেতে পারে। অ্যান্ড এক্সক্লুশন ইন কেস অফ লেজিসলেটিভ অ্যাকশন, লেজিসলেটিভ অ্যাকশনের ক্ষেত্রে বা যখন আইন প্রণয়ন করা হচ্ছে, পার্লামেন্ট যখন আইন প্রণয়ন করে বা আইন তৈরি করে, সেক্ষেত্রেও কিন্তু দেশের প্রত্যেকটা জনগণের উপর সেই আইন অ্যাপ্লিকেবল, বাট সেক্ষেত্রে প্রত্যেকটা জনগণকে আলাদাভাবে জিজ্ঞেস করে যে হ্যাঁ এটা তার উপর অ্যাপ্লাই করা যাবে কি যাবে না, এভাবে কিন্তু কোনো আইন পাশ করা কোয়াইট ইম্পসিবল। সেক্ষেত্রেও কিন্তু এই ন্যাচারাল জাস্টিস বা ফেয়ার হিয়ারিংয়ের যে রুলটা আছে, এই রুলটা সেখানে স্ট্রিক্টলি অ্যাপ্লাই করা যায় না। সো দিজ আর দ্য এক্সেপশনস টু দ্য রুলস অফ ন্যাচারাল জাস্টিস। এই ক্ষেত্রগুলোতেই শুধুমাত্র ন্যাচারাল জাস্টিসের রুল থেকে কিছুটা ডিভিয়েট করা পসিবল, বাট তারপরেও সেটা কিন্তু আইনের ফ্রেমের মধ্যেই থাকতে হবে। সেটা কনস্টিটিউশনাল ল এবং প্রসিজারাল ল বা ল অফ দ্য ল্যান্ড, কান্ট্রির যে আইনটা আছে সেই আইন অনুযায়ী কিন্তু এক্সেপশনগুলো পালন করতে হবে। আইনের বাইরে গিয়ে কখনোই এক্সেপশনটা অ্যাপ্লাই করা যাবে না। So this is the end of the lecture. I hope you have understood the lecture contents, and if you face any difficulty in understanding the lecture and its contents, you can email me, and also you can post your questions or your comment in the weekly discussion forum. Thank you all, and I hope to see you in the next lecture.